জুলাই পরিবর্তনের তীব্র শীতে কাঁপন ধরানো দাপট হারিয়েছে মাঘ। ঋতু বৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার দাবি প্রকৃতিবিদদের। আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটাতারের বেড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। চাকসু নির্বাচনে সংস্কার ও রোডম্যাপ নিয়ে মতভেদ সংগঠনগুলোর। জুনের আগে চাকসু নির্বাচনের পরিকল্পনা। লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে 27, অলিম্পিক আয়োজনের শঙ্কা। গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি আগুন। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে সঙ্গে আছি আমি মুশিউর অনিক। উত্তরের জেলা নওগাঁয় শুরু হয়েছে ইরি বোরো ধানের আবাদ। চলছে জমি প্রস্তুত ও রোপণের কাজ। ঠান্ডা ও কুয়াশায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে শ্রমিক ও চাষিদের। বিস্তারিত জানাতে নওগাঁ সদরের নীলগড়া মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, আপনার কাছে জানতে চাই যে চলতি মৌসুমে জেলায় কত হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাই বা কত ঠিক করা হয়েছে? অনেক উত্তর জেলার নওগাঁয় ইরি বোরো রোপণ কার্যক্রম শুরু হয়েছে। তবে মাঘের শীত উপেক্ষা করে কৃষক এবং শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে কিছুটা বিড়ম্বনা বা বাধাগ্রস্তের সম্মুখীন হচ্ছেন বলা যায়। কারণ গত কয়েকদিন থেকেই তাপমাত্রা ওঠানামা করছে। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যা গতকাল ছিল 5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই উত্তরের এই হিমেল হওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে, যার কারণে কৃষকরা আসলে সকালে মাঠে নামতে পারছে না। যদিও আজকে আসলে সকাল থেকে আমরা সূর্যের দেখা মিলেছে, কিন্তু এই বাতাসের কারণে শীত কিছুটা বেশি মনে হচ্ছে। অর্থাৎ সূর্যের যে তাপ সেটা আসলে তেমন অনুভব করা যাচ্ছে না বলা যায়। আর মাঠে মাঠে এখন কৃষক শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন বলা যায়, যে যেখানে আসলে কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বা জমির আইল কাটছেন, কেউ মাটি সমান করছেন, আবার কেউ চারা রোপণ কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আমি এখন অবস্থান করছি এই সদর উপজেলার নলগড়া মাঠে, যেখানে কৃষকরা আসলে ব্যস্ত সময় পার করছেন। আর কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে আসলে সকালে তারা মাঠে নামতে পারছে না। প্রচণ্ড শীতের কারণে তাদের হাত পা একেবারে হিম হয়ে আছে, যার কারণে কিছুটা সময় পর, অর্থাৎ বলা যায় যে প্রায় 9টা-10টার দিকে তারা মাঠে নামছেন, এবং আবার বিকেল দেখা যাচ্ছে যে 3টে-4টের দিকে তারা মাঠ থেকে উঠে যাচ্ছেন। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যদি বলা যায় যে এবছর প্রায় 1,92,900 হেক্টর জমিতে ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 12,85,000 টনের মতো ধান উৎপাদনের আশা করছেন তারা। তবে এবছর আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আমন ধানের শুরু থেকে আসলে ধানের দাম প্রায় 1400 টাকার উপর বিক্রি হচ্ছে। অর্থাৎ কৃষকদের মাঝে এক ধরনের আশা আকাঙ্ক্ষা আর কি লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে তারা অনেকটা আশা নিয়ে, অর্থাৎ বুক ভরা আশা নিয়েই তারা ইরি বোরো রোপণ শুরু করছেন। তারা বলছেন যে যেহেতু আমনের ধানের দাম বেশি পেয়েছেন এবং বোরো ধানের দামও তারা বেশি পাবেন, যার কারণে আসলে তারা মাঠে পুরোদমে কাজ করছেন, এবং তারা বলছেন যে মৌসুমের শুরু থেকে প্রায় 1500 টাকা মন ধান দাম পাবেন। এই ছিল আমার কাছে ধানের রোপণ কার্যক্রম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। আমাদের সঙ্গে নটরডেম কলেজ 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। And I see noise pollution and sound pollution around me in almost all the boards. See, if 1,200 people who are present here, if you all promise that from today you will tell your drivers not to honk, you see that will be a major difference in noise pollution state. And it is absolutely possible to drive your car without honking. Try it from today. You will be successful. If you all stop carrying plastic water bottles, I don't have to then ban it. When I was in school, I would carry a flask, and that flask was a yearly allocation.
So every year we will wait for a new bag, a new flask. And that will keep us going for a year. And think about yourself. All of you are buying one plastic bottle every day and throwing it away without questioning yourself as to where this bottle is ending up. So if we could survive with one water bottle, one water flask, we will also survive with that. নটরডেম কলেজ 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান কথা বলছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। শীত মানেই নানা রকম পিঠার স্বাদ। মাঘের শুরু থেকে হিলির গ্রামীণ জনপদের প্রতিটি বাড়িতে চলছে পিঠা উৎসব। পিঠাপুলির আয়োজন শীতকে করছে আরও উপভোগ্য। এই বিষয়ে বিস্তারিত জানতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, প্রথমেই আপনাকে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, কোন পিঠা হিলিতে আপনার সবচাইতে বেশি প্রিয়, আর হচ্ছে হিলিতে কোন কোন পিঠার চাহিদা সেখানে বেশি, সেটাও আপনার থেকে জানতে চাই। অনেক শুরুতে একটু বলি যে আসলে শীতকাল মানে পিঠাপুলির যে উৎসব সেটি কিন্তু গ্রামীণ জনপদের প্রতিটি ঘরে ঘরেই প্রতিদিন থাকেই। প্রতিদিনই দেখা যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনো পিঠার আয়োজন হয়ে থাকে। বিশেষ করে এই হিলির গ্রামীণ জনপদগুলোতে ভাপা পিঠা যেটি রয়েছে সেই ভাপা পিঠার কিন্তু যে চাহিদা সেটি কিন্তু বেশ রয়েছে। কারণ আমরা দেখি যে ভোরবেলা বিশেষ করে এই জনপদের প্রতিটি বাড়িতে আর কি ভাপা পিঠার আয়োজনটি হয়ে থাকে। এরপরেই কিন্তু চিতই পিঠা রয়েছে, গুড়ের যে রস পিঠা রয়েছে সেটি রয়েছে, পাটিসাপটা রয়েছে, এরকম হরেক রকম পিঠার কিন্তু আয়োজন করে থাকেন প্রতিটি পরিবার। শীতকাল পুরোটা জুড়েই আসলে তারা এই আয়োজন করে থাকেন। এটি মূলত আসলে শীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু কয়েক যুগ ধরে এই অঞ্চলের মানুষ কিন্তু ধরে রেখেছে। আসলে শীত আসলে তারা নানা রকম প্রস্তুতি নিয়ে থাকেন, বিশেষ করে নারকেল পিঠার জন্য গুড়, নারকেল এবং আটার যে গুঁড়া রয়েছে, চালের যে গুঁড়া রয়েছে সেটি কিন্তু প্রস্তুত করে রাখেন তারা। বিশেষ করে একদিন কিন্তু চালের গুঁড়ো তৈরি করে নেয়, সেটি দিয়ে প্রায় 5 থেকে 7 দিন বা 10 দিন এরকম সময় ধরে কিন্তু নানা রকম পিঠা তৈরি করে থাকেন। আমিও আজ যে জায়গাটিতে রয়েছি এখানে প্রায় 5 থেকে 6 রকম পিঠার আয়োজন করেছেন এই পরিবারটি। এখানে রয়েছে ভাপা পিঠা, গুড়ের যে রস পিঠা রয়েছে, চিতই পিঠা রয়েছে, পাটিসাপটা রয়েছে, সেই পিঠাগুলোর আয়োজন কিন্তু এই পরিবারটি করেছে। তারা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো পিঠার আয়োজন করে থাকেন। তারা যেটি বলছেন যে আসলে শীতকাল মানেই আসলে পিঠাপুলির যে একটা মজা, আসলে যেই অনুভূতি সেটি নেবার জন্য কিন্তু এই আয়োজনগুলো বিশেষ করে তারা কিন্তু করে থাকে। আর গ্রামীণ জনপদ আসলে সবসময় যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো ধরে রাখার চেষ্টা করে, সেটি কিন্তু আমরা বরাবরই দেখি যে আসলে গ্রামের লোকজন কিন্তু এই জিনিসগুলো খুবই করে থাকে। তো সব মিলে বলা চলে অনেক যে আসলে পিঠাপুলির যে আয়োজন সেটি কিন্তু গ্রামীণ জনপদে এখনো বিরাজমান রয়েছে। হিলি থেকে পিঠাপুলির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। ভারত থেকে চাল আমদানির পর ও অস্থিরতা কাটেনি চালের বাজারে প্রতি কেজি মিনিকেট চাল 80 টাকা, বিয়ার 28 এর দাম 58-60, নজির চাল 76-82 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে 116 থেকে 118 টাকা। চালের বাজারের খবর জানাতে কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপি। আমিরুল, আপনার কাছে জানতে চাই যে শীতে তো পিঠাপুলি বানাতে চালের চাহিদা বেড়ে যায়, তো আমদানির পরও দাম বাড়তি কেন? কি বলছেন সরবরাহকারী যারা ক্রেতা বিক্রেতা তারা? অনেক যেমনটি বলছিলেন, আমরা রাজধানীর বাজারগুলো ঘুরে যেমনটি দেখেছি যে চালের যে অস্থিরতা সেটি কিন্তু বিগত 20-25 দিন ধরে চলছে। তবে এখনকার যে অবস্থা, শীতের ফলে মানুষ পিঠাপুলির যে আয়োজন সেই উপলক্ষ হিসাবে চালকে তারা তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনে তারা যখনই বাজারে আসছেন, যেমনটি দেখেছেন যে চালের যে দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু তারা সেই বিষয়ে অভিযোগ করছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে বাজারের যে সরবরাহ সেটি কিন্তু আমনের ভরা মৌসুম হওয়ার পরেও খুব একটা সরবরাহ নেই বললে চলে, এরকম একটি কারণ তারা দেখিয়েছেন। আমরা আজকে বাজারে আতপ চালের যে দাম সেটি যেমনটি লক্ষ্য করছি যে মানভেদে কিন্তু 52 থেকে 84 টাকার মধ্যেই সেটি পাওয়া যাচ্ছে, যেখানে মোটা আতপ 52 থেকে 55 টাকা এবং কাটারি আতপ 83 থেকে 84 টাকা বিক্রি করা হচ্ছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, অন্যান্য যে চাল যেগুলো রয়েছে যেমন মিনিকেট মানভেদে
72 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, বাসমতি 96 টাকায় বিক্রি হচ্ছে, সেই সাথে কাটারি নাজির 84 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে আমরা কাটারি ভোগ দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরও একটি বিষয় যেটি হয়েছে যে বিক্রেতারা যেটি বলছেন যে 28 মিনিকেট এবং নাজির শাইলের যে চাহিদা সেটি কিন্তু ভালোভাবে রয়েছে। তবে দামের বিষয়ে ক্রেতাদের থেকে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। তারা যেটি বলছেন যে বিগত অনেকদিন ধরে কিন্তু দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু কমছে না, এবং আমনের এই যে ভরা মৌসুমে বিক্রেতারা যেটি বলছেন যে রাজধানী ঢাকায় যে যারা ব্যবসায়িক যে সিন্ডিকেটগুলো রয়েছে, যার ফলে কিন্তু দাম বাড়ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, ভারত থেকে চাল আমদানি করার পরেও স্বস্তি ফেরেনি বাজারে, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন কারণ বাজার থেকে সহকর্মী আমিরুল ইসলাম। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রথমে মিডিয়া ট্রায়াল, হাই কমিশনে আক্রমণ ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ব্যর্থ হয়ে এবার ভারত বেছে নিয়েছে সীমান্ত সংঘাত। বিগত সরকারের সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে গোপন সমঝোতা আছে, এই সরকার তা মেনে না চলায় অস্বস্তি থেকেই ভারত এসব করছে বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আর সরকার বলছে আওয়ামী লীগ সরকার অসমভাবে ভারতকে যেসব সুবিধা দিয়ে এসেছিল দুই দেশের মধ্যে, সীমান্ত সংকট তৈরির কারণ আসলে মূলত তাই। নাইম আবরের প্রতিবেদনে দেখবেন বাকিটা। সীমান্তে কেমন হবে বাংলাদেশ ভারত বোঝাপড়া, কার অধিকার কতটুকু, তার মূল ভিত্তি 1975 সালের বর্ডার গাইডলাইন। এরপরও দুদেশের মধ্যে হয়েছে আরও 3টি চুক্তি। এসব চুক্তিতে উল্লেখ আছে দুদেশের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো সীমান্তরক্ষী বাহিনী থাকবে না, একে অপরের সম্মতি ছাড়া নির্মাণ করা যাবে না কোনো স্থায়ী অবকাঠামো। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে 2023 সালের মধ্যে বর্ডার গাইডলাইন না মেনে সীমান্তের অন্তত 160টি স্থানে অসম বেড়া দিয়েছে ভারত। শেখ হাসিনার পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও গেল সপ্তাহে ফের কাঁটাতারের বেড়া দেবার উদ্যোগ নেয় দেশটি। গেল সপ্তাহে সীমান্তের অপর পারে শূন্যরেখার 100 গজের ভেতরে মালদহের সুখদেবপুরে বেড়া দেবার তৎপরতা শুরু করলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এতে শুরু হয় দুদেশের সীমান্তবর্তী মানুষ ও বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা। অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে দুদেশের মধ্যে থাকা সমঝোতার বাইরে গিয়ে গেল 2 যুগে আওয়ামী লীগ সরকার অসমভাবে যেসব সুবিধা ভারতকে দিয়েছে তা দুদেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির মূল কারণ। আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। বর্তমান সরকার তো নিঃসন্দেহে প্রায় একই মত এই নিরাপত্তা বিশ্লেষকের। তিনি বলছেন বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে গোপন সমঝোতা ছিল সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে নতুন সরকার আসায় অস্বস্তি বোধ করছে ভারত। প্রথম মিডিয়া ক্যাম্পেইন করে সরকারকে বিব্রত করেছে, আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারপরে আমাদের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনগুলোকে আন্দোলনের আওতায় নিয়ে আসছে, ভাঙচুর করেছে, যেটা আন্তর্জাতিক আইনের আওতায় মানে বেআইনি কাজ হয়েছে, সোজা কথা। তো এই জিনিসটা করে তারা যখন দেখলো যে খুব একটা সাফল্য অর্জন করতে পারে নাই, তখন এই কনফ্লিক্টটাকে নতুন একটা মোড় দেওয়ার হয়তো চেষ্টা করতে পারে। দুদেশের গোপন চুক্তি জনসাধারণের কাছে প্রকাশ করারও আহ্বান জানান সাবেক এই সেনা কর্মকর্তা। তাতে সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে বলে মত তার। ভারত বাংলাদেশ যে সমস্ত চুক্তি আছে, সেন্সিটিভ চুক্তি যেটা জনগণ জানে না, সেগুলো জনসমক্ষে নিয়ে আসা। জনগণের যেটা দাবি যে এই চুক্তিগুলোকে রিভিউ করা, প্রয়োজনে বাতিল করা। অবশ্যই সমস্ত চুক্তি রিভিউর আন্ডারে নিতে হবে এবং যেগুলো আমাদের রাষ্ট্রবিরোধী সেটা অবশ্যই বাতিল করতে হবে, এবং সেটা জনগণকে সম্পৃক্ত করে যদি করা হয় তাহলে আমার মনে হয় ভারত এই সুযোগটা পাবে না। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে আপনাকে আমি তারিখটা দিতে পারবো। বাংলাদেশ ভারত সম্পর্ককে বন্ধুত্বের স্বর্ণালী অধ্যায় বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে সাংঘর্ষিক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের দেয়া কাঁটাতারের বেড়াকে পুনর্বিবেচনা করতে হবে। তো স্বর্ণযুগ যাচ্ছে সম্পর্কের, এখানে কাঁটাতারের বেড়া খুব চোখে লাগে যে দুটো বন্ধুপ্রতিম রাষ্ট্র যদি চোরাচালান সমস্যা হয়ে থাকে, একই কথা প্রযোজ্য ভারতের বিশাল সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে অন্যান্য রাষ্ট্রের সাথেও, এবং মিয়ানমারের সাথে তার বিশাল জায়গা খোলা, তার সীমান্ত অরক্ষিত সীমান্ত, তারা যদি মনে করেন অরক্ষিত সেভাবে, তো কেন বাংলাদেশকে তা কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে ফেলতে হবে যে বাংলাদেশকে তারা বলছেন যে আমাদের সম্পর্কে স্বর্ণযুগ চলছে? কাজে সেটিও রিভিউ হওয়া দরকার, এবং কাঁটাতারে বেড়া আমি মনে করি তার কোনোই যৌক্তিকতা নাই।
বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের ৪,১৫৬ কিলোমিটারের মধ্যে ৩,২৭১ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি আছে মাত্র ৮৮৫ কিলোমিটার। নাইম আবির, এখন, ঢাকা। দক্ষ চিকিৎসক তৈরিতে দুর্বল মেডিকেলকে সবল মেডিকেলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে সরকার। সকালে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ঢাকা রেসিডেন্স কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, একই সাথে মেডিকেল কলেজে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত শিক্ষক নিয়োগ বাড়ানোর কথা জানান তিনি। এবার ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলে ৫,৩৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ১,৩৫,২৬১ শিক্ষার্থী। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা বলেন, মানসম্মত প্রশ্ন হওয়ায় সন্তুষ্ট তারা। সাধারণ জ্ঞান অংশে শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন ছিল বলেও জানান তারা। আমাদের কিন্তু এই সতর্কতা কিন্তু বেশ নিজেদের মধ্য থেকে নানানভাবে জানা হয়েছে। ওরা আমার পাশেই আছেন, তারা একেবারে চেষ্টা করেছেন কিভাবে এগুলো নিয়ে কোথাও কোনোভাবে কোনো কিছু যেন প্রকাশ না হয়, একটা সর্বোচ্চ সতর্কতা তারা নিয়েছে। যেটা আপনার গতকাল পত্রিকায় দেখেছেন, এটা একটা বাংলার জিনিস বলেছে, কিন্তু এটা তো সত্যি দেখা এগুলো হতে পারে। মানুষ ইনকামের জন্য কত কিছুই করে, এখানে একটা পয়সা বানানোর চেষ্টা করেছে, কিন্তু ধরা পড়ে গেছে। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে। প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। একদিকে ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন চায় রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হোক, আর অন্যদিকে ছাত্রদল বলছে জাকসু গঠনতন্ত্র ও প্রশাসনিক সংস্কার শেষেই হবে নির্বাচন। এদিকে জাকসু নির্বাচনে অংশ নিতে আলাদা প্যানেল দেওয়ার কথা ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফরহাদ বিন নূর জানাবেন বাকিটা। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ক্যাম্পাসের আড্ডাতেও এসেছে সেই রেশ। চায়ের কাপে চলছে নির্বাচনী আলাপ। সাধারণ ছাত্ররা চায় সিনেটে ছাত্র প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেটা একটা অচল অবস্থায় রয়েছে। আমাদের কোনো নির্বাচন হয়নি এবং সিন্ডিকেটের যে ছাত্র প্রতিনিধি থাকার কথা, সেই উপস্থিতি নিশ্চিত হয়নি। সবকিছু ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র শিবির সর্বদাই ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে, তাদের দাবি দাওয়া আদায়ে কাজ করে থাকে। ইসলামী ছাত্র শিবির যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে প্যানেলে জিতে আসে অথবা জাকসুতে যদি সুযোগ পায়, তাহলে ছাত্রদের ওই সব জায়গায় কাজ করবে। বিভিন্ন সময়ে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তাদের দুর্নীতি এবং দখলদারিত্বর জায়গা থেকে তারা সেই ইলেকশনগুলো হইতে দেয় নাই। তবে ছাত্রদল চায় আরও সময়। জাকসু গঠনতন্ত্রের সংস্কারের পরই তারা নির্বাচন চায়। সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা হামলা চালিয়েছে, যারা এর মদত দিয়েছে, তাদের বিচার ত্বরান্বিত করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। তাদের বিচার নিশ্চিতের পরেই আমরা তাদের জাকসু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করতে রাজি আছি। জাকসু নির্বাচন ঘিরে প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে প্রয়োজনে অন্য কোনো দলের সঙ্গেও জোট করারও কথা ভাবছে তারা। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ঘোষিত রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব ছাত্র সংগঠনকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এই ক্ষেত্রে সফল হতে হলে আমি যেটা বলেছি, সকল ছাত্র সংগঠন ক্রিয়াশীল যারা রয়েছেন এবং যারা এই স্বৈরাচার মুক্ত করবার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষজন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু করবার জন্য সমান অবদান রাখবে। ছাত্র সংসদ প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত ৮ বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ১৯৯২ সালে নির্বাচন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পরপরই ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা চায় দ্রুত এই নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি কত দ্রুত এই নির্বাচন সম্পন্ন করতে পারে, এখন সেটিই দেখার বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে মনে করে শীঘ্রই তারিখ ঘোষণার দাবি বিভিন্ন সংগঠন ও সচেতন ছাত্র সমাজের। প্রশাসনও বলছে আগামী জুনের আগেই নির্বাচন দিতে কাজ শুরু করেছেন তারা। গঠন করা হয়েছে নীতিমালা কমিটি, চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নানা প্রস্তুতি ও আলোচনা। আরও জানাচ্ছেন ফায়সাল করিম।
পোষ্য কোটা বাতিল, টিএসসি নির্মাণ, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ 9 দফা দাবিতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত 34 বছর ধরে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে নানা সময় এভাবে মাঠে নামতে হয়েছে শিক্ষার্থীদের। বিক্ষিপ্ত আন্দোলন কখনো পেয়েছে সফলতা, কখনো বা শেষ হয়েছে সংঘাত বা রক্তপাতে। পড়াশোনার ক্ষতি করে বাধ্য হয়ে আন্দোলনে নেমেও কখনো তাদের বাধা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন, কখনো বা প্রশাসন। এসব বাস্তবতায় বারবার সামনে এসেছে চাকসু নির্বাচন বা ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়টি। যদি একটা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে ছাত্রদের অবস্থান আরো শক্তিশালী হবে, যে জায়গা থেকে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো আমরা কাটাতে পারবো বলে আমরা মনে করি। চাকসু নির্বাচন যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যত বিষয় আছে, যত দাবি দাওয়া আছে, সব কিন্তু একটা প্ল্যাটফর্মের ভিতর চলে আসবে। 1990 সাল থেকে কোনো নির্বাচন নেই ছাত্রদের অধিকার আদায়ের কোনো কর্মকাণ্ড। তা অনেকটা পরিত্যক্ত চাকসু ভবন এখন মূলত ব্যবহার হয় শিক্ষার্থীদের ক্যান্টিন হিসেবে। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচনের ইস্যু। দীর্ঘ 34 বছরের খরা কাটিয়ে দেখা দিয়েছে আশার আলো। এখন অপরাজনীতি বিলুপ্তির পথে, তো এখন মনে হয় না কোনো সংঘাত হওয়ার সম্ভাবনা আছে। দ্রুত আমাদের চাকসু নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা চাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে এবং আদায় করে নিশ্চিত করতে পারি। জাতীয় নির্বাচনের আগেই নতুন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের। নির্বাচন যখন হবে তারা 28,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আসবে, তখন আসলে প্রশাসন তাদের সাথে নেগোসিয়েশন বসতে চাইবে। সবগুলো ছাত্র সংগঠনের ভিতরে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা প্রায় ছাত্র সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আদান প্রদান হয়। একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার জন্য যা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তা বিদ্যমান রয়েছে। নতুন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো আগের মতো সংঘাতপূর্ণ অবস্থানে নেই মনে করে প্রশাসনও। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করেছে তারা। নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা বসে নাই। আমরা গত সিন্ডিকেটে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দিই। সেই নির্বাচন পরিচালনা কমিটিও কিন্তু কাজ করবে। ওনারা ইতিমধ্যেই কিন্তু চিঠি পেয়ে যাবেন। 1970 সালে প্রথম ও দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর জমতে শুরু করেছে। সকাল থেকে দেখা যাচ্ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, আপনার থেকে জানতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত কোন ধরনের স্টলে বেশি মানুষের সংখ্যা দেখতে পাচ্ছেন, কোন প্যাভিলিয়নে সবচাইতে বেশি আকর্ষণ জমা হয়েছে জানতে চাই। অনেক বেলা 10টা থেকে কিন্তু মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নানান বয়সী মানুষেরা। তারা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে মেলায় আসছেন এবং মেলায় এসে তারা কিন্তু বাহারি পণ্যের যেই সমারোহ রয়েছে মেলাতে, সেই দোকানগুলোতে কিন্তু তারা ভিড় করছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে ক্ষুদ্র কুটির শিল্পের কিছু দোকান রয়েছে, প্যাভিলিয়ন রয়েছে। সেখানে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের আমরা একটা ভিড় লক্ষ্য করছি। আমরা যেমনটা দেখছি এখানে যে নকশি বাহারি রঙের অর্থাৎ বাহারি ডিজাইনের বিভিন্ন ধরনের যে নকশি কাঁথা আছে সেগুলোর প্রতি কিন্তু আমরা ক্রেতা দর্শনার্থীদের একটি আগ্রহ লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু পাটজাত পণ্য যেই বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু আমরা ক্রেতা দর্শনার্থীদের আমরা কিন্তু আগ্রহ লক্ষ্য করছি। বলে রাখি এখানে বেশ কয়েকটি পোশাক সামগ্রীর কিন্তু প্যাভিলিয়ন রয়েছে। সেখানে কিন্তু আমরা বিশেষ করে পরিবারের যে নারী সদস্যরা রয়েছেন, গৃহিণীরা রয়েছেন, তাদের কিন্তু আমরা আগ্রহ দেখছি। তারা কিন্তু বিভিন্ন প্যাভিলিয়নগুলোতে যাচ্ছেন এবং যে বাহারি ডিজাইনের যে পণ্যগুলো আছে তারা কিন্তু সেগুলো দেখছেন, দাম দর করছেন। এছাড়া বলে রাখি আজকে যেহেতু ছুটির দিন, বেলা শুরু, এখানে বিক্রেতারা যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি তারা বলছেন তারা কিন্তু ক্রেতা দর্শনার্থীদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের তারা কিন্তু বিভিন্ন পণ্যে তারা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছেন, যাতে তাদের যেই ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্থাৎ তাদের যে বেচা বিক্রির যে ব্যবসায়ী বেচা বিক্রির যে লক্ষ্যমাত্রা রয়েছে তারা যাতে সেটি অর্জন করতে পারে সেটি আমাদেরকে জানাচ্ছেন মেলা প্রাঙ্গণ থেকে। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক।
লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। এখনও নিখোঁজ কমপক্ষে 31 জন। বাতাসের গতি কমে আসায় হার্ট অঞ্চলে দাবানল শতভাগ নিয়ন্ত্রণে। এদিকে ইটনে অর্ধেক ও প্যালেসেটসের 1/3 অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। দাবানলের কারণে ভূমিধসের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, তাই আরও 1 সপ্তাহ বাড়ি না ফিরতে বাসিন্দাদের অনুরোধ করছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে লস অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানলে অলিম্পিক গেমসের আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আসরের গলফের ভেন্যু রিভেলের কান্ট্রি ক্লাব এবং BMX সহ কয়েকটি ভেন্যু অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। ভবিষ্যৎ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপিএল প্রসঙ্গ, চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর দুপুর 2টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। অন্যদিকে সন্ধ্যা 7টায় টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্সের প্রতিপক্ষ হোম টিম চিটাগং কিংস। দলের অভ্যন্তরীণ মনোমালিন্য কিংবা দলের বাইরে সমালোচনার জল ঢালতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জেতার বিকল্প নেই রাজশাহীর সামনে। আসলে এখন পর্যন্ত টেবিলের তলানিতেই অবস্থান রাজশাহীর, 6 ম্যাচে জয় মাত্র 2টিতে। আর সিলেটের অবস্থান ঠিক তার ওপরেই, সমান জয় নিয়ে পয়েন্ট টেবিলে 6-এ রয়েছে স্ট্রাইকার্সরা। দিনের অন্য ম্যাচে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্সের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস। টেবিলে রংপুর সবার উপরে থাকলেও 5 ম্যাচ খেলে 4টিতে জয় নিয়ে প্লে অফের দৌড়ে ভালোভাবেই আছে বন্দরনগরীর দলটি। আসরের মাঝামাঝি পর্যায়ে এসে প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিক পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের বিদায়ের কথা জানান প্রোটিয়া এই কোচ। মূলত পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পোথাস। যদিও 2026 সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টাইগার এই সহকারী কোচের। এর আগে 2023 সালে তৎকালীন হেড কোচ চান্দিকা হাতুরু সিংয়ের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রোটিয়া এই কোচকে। গেল বছরের অক্টোবরে হাতুরু চলে যাওয়ার পর পোথাস সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর দায়িত্ব পালন করেছেন। সেই সিরিজে টাইগার বোলিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় বিসিবির তরফ থেকে। জানা যায় সেই সিরিজের পর বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ার কথা ক্রিকেট বোর্ডকে জানায় নিক পোথাস। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলবায়ু পরিবর্তনে তীব্র শীতে কাঁপন ধরালো, দাপট হারিয়েছে মা। ঋতুবৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার দাবি প্রকৃতিবিদদের। আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটাতারের বেড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। জাকসু নির্বাচনে সংস্কার ও রোডম্যাপ নিয়ে মতভেদ সংগঠনগুলোর, জুনের আগে চাকসু নির্বাচনের পরিকল্পনা। লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 27। অলিম্পিক আয়োজনে শঙ্কা, গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি পৌঁছেছে আগুন। এই ছিল এখন ঢাকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।